আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম এয়ারপোর্টে যে সকল বিষয়ের কারণে আপনাকে এয়ারপোর্টে আটকে দেয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটা সমাধানমূলক ভিডিও দিব। এর আগে যদি অনেকবার দিয়েছি, আজকে আবার দিচ্ছি। আমি পাশে দিয়ে দিচ্ছি এই কি কি আছে যেন আপনাদের লেখা বোঝাটা সুবিধা হয়। আমার এখানে স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। প্রথমে যেটা হচ্ছে যে এয়ারপোর্টে যাওয়ার সময় যেসব বিষয়ে ফলো করতে হবে এবং সাথে রাখতে হবে এয়ারপোর্টে যাওয়ার সময়, এটা ঢাকা এয়ারপোর্ট হতে পারে এবং অন্য যে কোনো দেশে যান সেখানকার এটাই কাজে লাগবে এই জিনিসগুলো। ক্যাশ ডলার মিনিমাম $100। আপনি যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন যান, এইসব জায়গায় গেলে, আমি এইসব জায়গায় যাতায়াত করি বেশি, এটাই আপনাকে বলছি, মিনিমাম $1000 সাথে রাখবেন। মিনিমাম $1000। কেউ যদি বলে ভাই আমি যদি 500 রাখি, রাখতে পারেন, কিন্তু 1000 হচ্ছে একটা মানে গ্রহণযোগ্য সাবজেক্ট। এটা নিলে তারা মনে করে যে $1000 মানে তো অনেক টাকা, 1,25,000 বাংলা টাকায় হয়ে যায়। তো এই টাকাটা তো মানে যে কারোর কাছে থাকবে তেমনটা তো না। তার মানে সে স্বাবলম্বী, সোজা কথা। তার কাছে টাকা আছে, এই টাকা খরচ করে সে ঘুরে আসতে পারে, বুঝেন বিষয়টা। এরপর হচ্ছে যে আপনার এটা কিন্তু পাসপোর্টে এন্ডোর্সমেন্ট সহ রাখবেন যেন পরবর্তী সুবিধা হয়, এবং যে দেশে যাবেন সেই দেশের কিছু পরিমাণ কারেন্সির সাথে রাখবেন। এটা কেন রাখবেন? কারণ আপনি ধরেন চায়না গেলেন, নেমেই আপনি এই এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলেন, বের হয়ে আপনি একটা ট্যাক্সি নিতে চাচ্ছেন অথবা যে কোনো ভাবে যেতে চাচ্ছেন, তখন আপনার কাছে ডলার আছে, ডলার ভাঙানোর সুযোগ নাই। আবার এয়ারপোর্টে যদি ডলার ভাঙাতে যান তাহলে 3 টাকা 4 টাকা করে কমে পাওয়া যায়। যদি থাইল্যান্ড, ব্যাংককে যান, দেখবেন যে ওখানে 29 টাকা আর বেশি পাওয়া যাচ্ছে না বর্তমানে, আর বাইরে গেলে 32 টাকা পর্যন্ত পাওয়া যায়, 32 বাত। আর যদি চায়না যান, এই আরএমবি, এই সেম এরকম চায়নাতে গেলে আপনার অনেক কমে পাওয়া যায়। তার চেয়ে বরং আপনার সাথে যদি ওই দেশের কিছু কারেন্সি থাকে তাহলে কিন্তু আপনি ওইটা দিয়ে চালিয়ে দিলেন, 200-300 কারেন্সি যারা 400-500 রেখে দেন, চালিয়ে দিলেন। মালয়েশিয়াতে সেম ঘটনা, সিঙ্গাপুরে যান সেম ঘটনা, এই বিষয়। এরপর হচ্ছে যে আপনার 2 নম্বরটা হচ্ছে যারা জব করে তাদের জন্য অফিস আইডি কার্ড, এনওসি, ভিজিটিং কার্ড থাকলে সেটি নিতে হবে। অনেকে বলবে যে আমি এগুলো কিছুই তো নিয়ে যাই না, আমাকে তো আটকায় না। ভাই সেটা হচ্ছে ডিফারেন্ট হিসাব। প্রতিদিন আপনাকে তো আটকাচ্ছে না, প্রতিদিন তো 2, 4, 50 জন 100 জনকে আটকে দিচ্ছে, পাসপোর্ট অফলোড করে দিচ্ছে। আমি তো গেলে আমাকে জিজ্ঞেসও করে না, কেন করে না, সেটা তো হিসাব আলাদা। এখানে দেখবেন কিছু মানুষ আছে, ওদের কাজে হবে এগুলো একটা খোঁচা দেওয়া, একটা কমেন্টস করে যায়। তারা কিন্তু এই মাদার চন্দ্রগুলো পুরো ভিডিও দেখবে, একটা নেগেটিভ মন্তব্য করে যাবে। ওদের কাজ হচ্ছে এরকম। এদের বাবা মায়ের হচ্ছে জারজ সন্তান, এই মানুষগুলো দেখেন কমেন্টস করবে। আচ্ছা, এখন এরপরে যারা বিজনেস করে তাদের ট্রেড লাইসেন্স সাথে রাখবেন। সাথে কি কি রাখতে হবে? যেমন ধরেন এই ব্যবসায়ীদের শুধু ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, প্যাড একটি করে। প্যাড লাগে না, জাস্ট অনেকে রেখে দেয়, দেখেন আমার সবকিছু আছে। তারা একটু পজিটিভলি দেখে, এটা কাজ হবে না কিছু, কিন্তু পজিটিভলি দেখে। আপনি এটা মাথায় রাখবেন। আপনার আপডেট ট্রেড লাইসেন্স লাগবেন। আপনি 5 বছর আগের একটা ট্রেড লাইসেন্স নিলেন, তারা ট্রাস্ট করবেন, এটা মাথায় রাখবেন। এরপরে ধরেন ভিসা করার সময়, আচ্ছা, ভিসা করার সময় যদি চায়নাতে যান তাদের একটা ইনভাইটেশন আছে, সেটা ভিসা করার সময় দেওয়া হয়, এটা সাথে রাখবেন। এটা অনেক সময় দেখতে চায়, এটা মাথায় রাখবেন। যদি অন্য দেশে যান সেগুলো তেমন প্যারা নাই, কিন্তু চায়নাটা একটু প্যারা থাকে, এটা নেবেন। আর এরপর হচ্ছে মানে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। এটা অনেকে বলবে যে এগুলো তো লাগে না, এটা না থাকলেও সমস্যা নাই। এটা লাগে না, না থাকলেও সমস্যা নাই। আপনার মোবাইলে আপনার যে ব্যাংক আপনি পরিচালনা করেন সেগুলোর একটা অ্যাপস পাওয়া যায়। এখন ম্যাক্সিমাম ব্যাংকে পাওয়া যায়, এখন কোনো ব্যাংকে বাদ নাই, এখন ডিজিটালাইজ। তো তারা এটা কেন চায়? যেমন লাস্ট আমি যখন গেলাম, মালয়েশিয়া গেলাম গত বছর, মালয়েশিয়াতে যাওয়ার সময় আমাদের প্রায় 7 জন 8 জনকে ভিতরে নিয়ে যায়। প্রত্যেকটি শুধু এই বলে যে আপনি অ্যাপস বের করেন, অ্যাপস দেখে যে টাকা আছে আপনার 3 লাখ 4 লাখ টাকা আছে কিনা, বা পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা। কারো 10-20 থাকে, কারো 2-2.5 লাখ থাকে। এটা কিন্তু দেখলে তারা পজিটিভ নেয়, এটা মাথায় রাখবেন। এরপর যেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি, আপনার আয়কর রিটার্ন আপডেটটা সাথে রাখবেন। অনেক সময় তারা দেখতে চায়, যারা ব্যবসায়ী আছে বিশেষ করে, আপনি আয়কর রিটার্ন দেন কিনা, জমা দেন কিনা। যদি দেন সেটা সাথে রাখবেন। এখন অনেকে বলবে যে আমি তো ভাই আয়কর রিটার্ন দেই না। যদি না দেন, যদি ইমিগ্রেশন অফিসাররা প্রশ্ন করে আপনি কোথায় যাবেন, যে ঘুরতে যাচ্ছি, তা আপনি কি আয়কর দেন? তখন যদি বলেন যে না দেই না, তখন কিন্তু তারা নেগেটিভ নিবে, তখন ধরেই নেবে যে এই ব্যক্তি ফিরবে না, বাংলাদেশের বদনাম তৈরি হবে, এই ব্যক্তিকে আটকে দিবে। বুঝলেন? খেয়াল করেন বিষয়টা। আয়কর রিটার্ন দেন না, আপনি টুরিস্ট ভিসায় যাচ্ছেন কি করে, 1 লক্ষ টাকা খরচ হয়, আপনি রিটার্ন দেন না, তাহলে এটা কিভাবে সম্ভব? তারা কিন্তু এগুলো খেয়াল করে, ব্যবসায়ী যখন হিসাব করবেন।
আর যদি চাকরিজীবী হন, তার চাকরিজীবী হলে নিশ্চয়ই 30-35 হাজার টাকা 40 হাজার টাকা বেতন না পাইলে কেউ ঘুরতে যেতে পারে না, টাকা পর্যাপ্ত আছে। ওই ক্ষেত্রে তারা কিন্তু আয়কর রিটার্ন ওই ক্ষেত্রে দেখতে চায়, অনেকের ক্ষেত্রে চায় না। সেটা তো বললাম, তো যে এই মাদারচন্দ্রগুলো বলবে যে আমার এই লাগে না, সেই লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না, এই করি সেই করি, কিচ্ছু লাগে না। এটা মানুষকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য কমেন্টস করে। আর আমি যে কথা বলছি সেগুলোর বিরোধিতা করতে হবে, এই মাদারচন্দ্রগুলো, বুঝেন। এরপর আরেকটা হচ্ছে যে ব্যাংকে লেনদেন হয় ওরকম অ্যাপস, যেটা একটু আগে বললাম, ব্যাংকে লেনদেন হয় ওরকম অ্যাপস আপনার মোবাইল লেনদেন হওয়ার SMS পাওয়া যায়। অনেক সময় মোবাইলে লেনদেন হয়, এই SMS গুলো তারা দেখতে চায়, এগুলো মাথায় রাখবেন। আপনারা যাতে লেনদেনের চিত্রগুলো ইমিগ্রেশন অফিসারদেরকে দেখাতে পারেন, এটা একটা পয়েন্ট। আপনার রিটার্ন বিমান টিকিট আছে কিনা সেটা কিন্তু তারা দেখতে চায়। আপনি সিঙ্গেল কেটে চলে যাবেন, এই যে যেমন আমাদের অনেকেই বলে যে আমি সিঙ্গেল কাটি, সেটা আমি তো কাটি, প্রায় তো সিঙ্গেল কাটি, সেটা তো আমি জাহির করতে পারবো না, প্রচার করতে পারবো না। কারণ আমার যে পাসপোর্ট আছে 5টা পাসপোর্ট, প্রত্যেকটা পাসপোর্টে ব্যাপক পরিমাণ সিল লাগানো, অনেক দেশে ঘোরা, একই দেশে 10 বার 12 বার 15 বার 20 বার যাওয়া আছে। তাহলে আমারটা তারা ধরে নিয়ে যে আমি ট্যুরিস্ট ভিসায় যাচ্ছি। তারপরেও আমি মানে চেষ্টা করি যে রিটার্ন টিকিট কেটে নিয়ে যেতে, যেন প্রবলেম না পড়তে হয়। এই রিটার্ন টিকিটটা অবশ্যই রাখতে হবে। রিটার্ন টিকিট না কাটলে তারা ধরে নেয় যে আপনি অন্য দেশে যাবেন, যার ফলে ওখানে গিয়ে আপনি এখানে আসবেন না, যার ফলে রিটার্ন টিকিট কাটেননি, এটা একটা ধরনের। আবার আপনার পেইড হোটেল বুকিং মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পেইড হোটেল বুকিং, আপনি যে হোটেল বুকিং পেইড করেছেন সেটা আবার ক্যান্সেল করে দেন না। অনেক সময় তারা হোটেল কল দিয়ে জিজ্ঞেস করে, যেমন লাস্টবার মালয়েশিয়া যখন যাই আমি, 15 জন 16 জনের টিম ছিল, আমি লঙ্কা হয়ে যাবো, ওখানে হোটেলে জিজ্ঞেস করে, কুয়ালালামপুর আমি এরেনা স্টার হোটেলে উঠি, 4 স্টার হোটেল, ওখানে জিজ্ঞেস করে, এরপর আপনার এই শ্রীলঙ্কাতে যাব, সেই হোটেলে তারা আমার সামনে কল দিয়ে জিজ্ঞেস করলো, বললো সব এভরিথিং ওকে, সে এভরিথিং ওকে লিখে দিল। তারপর আমি এই সামনে ইমিগ্রেশনের মেইন অফিসে গেলাম, পাঠাইলো। ইমিগ্রেশনের এখানে আসলে আমাকে বললো যে ওকে তুমি লাস্টে ইমিগ্রেশন করবো, তোমার বাকিদের আগে করতে দাও। 3টা কাউন্টার একবার করতে দিল, হয়ে গেল। কিন্তু এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ট্রাভেল আইটেনারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলে ট্রাভেল আইটেনারি তো লাগে না, যারা নতুন তাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোথায় যাবেন এটা অনেক সময় তারা প্রশ্ন করে, সেগুলো একটু দেখে নেবে। ট্রাভেল আইটেনারি যদি থাকে তারা বুঝে যে এই লোক এখানে যাবে, ওখানে যাবে, এরপর এই হোটেল বুকিং দেওয়া, এই ডেটে হোটেল বুকিং দেওয়া, এই ডেটে সে অন্য দেশে যাবে বা দেশে ফিরবে, এই বিমানের টিকেটের যে পিএনআর নাম্বার আছে, বিমানের নাম্বার আছে, এগুলো কিন্তু ট্রাভেল আইটেনারিতে দেওয়া থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রাভেল আইটেনারিতে আপনারা পরিবারের একজন, আরেকটা 10 নম্বর পয়েন্ট, যে ট্রাভেল আইটেনারি একটা পরিবারের একজনের থাকলে চল, বাকিদের লাগে না যদি ফ্যামিলি যান। আর যদি আপনি আমাদের সাথে গ্রুপে যান তাহলে এই যে পয়েন্টগুলো বললাম নিশ্চয়ই এগুলো খেয়াল রাখবেন। আর অনেক কিছু থাকে, অনেক পয়েন্টগুলো থাকে, তবে এই পয়েন্টগুলো প্রধান পয়েন্ট। এগুলো যদি আপনি মনে করেন যে এই পয়েন্টগুলো আপনি তাদের কাছে ফোকাস করতে পারেন বা দেখাতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনার ঝামেলা হবে না। আমাদের কেন মানে এখন পর্যন্ত কাউকে আটকায়নি, মানে এমনও হয়েছে যে মালয়েশিয়া থেকে ফেরত দিয়েছে 43 নম্বর পেজে সিল মারা, তাকে নিয়ে ঘুরে আসছি। ঢাকা এয়ারপোর্টে এখন পর্যন্ত আটকায়নি, কেন আটকায়নি? আমাকে কি তারা স্পেশালি তারা স্যাক্রিফাইস করে না? কোনোদিনও না। আমি জানি যে ইমিগ্রেশন অফিসাররা কি কি দেখতে চায়, তারা যদি পর্যাপ্ত ওই তথ্য প্রমাণগুলো পায় কখনোই আপনাকে আটকাবে না। তারা এখানে আপনাকে আটকে দেওয়ার জন্য বসে নাই। ইমিগ্রেশন অফিসাররা তারা এনশিওর হতে চায় যে এই ব্যক্তি ঘুরতে যাচ্ছে, তারা এনশিওর করতে চায় এই ব্যক্তি আবার ফেরত আসবে, তারা এনশিওর করতে চায় এই ব্যক্তি বাংলাদেশে পর্যাপ্ত ব্যালেন্স আছে, অর্থাৎ সে ট্রাভেলার হিসেবেই যাচ্ছে, এটা কিন্তু তারা চায়। এবং তারা আরো কিছু দেখতে চায়, অনেক সময় হোটেল বুকিং, কারণ এই হোটেল বুকিং না থাকলে যে দেশে যাবেন ওই দেশের ইমিগ্রেশন আপনাকে ফিরিয়ে দিবে, ওই দেশে আপনাকে ঢুকতে দিবে না, আরো মানে হ্যারাসমেন্টের শিকার হতো। অনেক সময় ডাবল বিমান ভাড়াতে ফেরত দিয়ে দিবে। এটাও কিন্তু আমাদের ইমিগ্রেশন অফিসার যারা আছেন তাদেরকে তো আমরা শুধু নেগেটিভই বলি, এইগুলো নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই। তারা আমাদের শত্রু না, তারা বাংলাদেশের পজিটিভ চায়, তারা বাংলাদেশের যারা যায় তাদের যেন ভালো হয় সেটাই কিন্তু তারা চেষ্টা করে। কিন্তু আমরা অনেক ইনফরমেশন হাইড করার কারণে তারা বিভ্রান্তিতে পড়ে যায়, যার ফলে আমাদের বাকিদের উপর তারা কঠোর হয়, চড়াও হয়। এটা তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, তাদের ট্রেনিং এ দেওয়া হয় এইভাবে। কারণ তাদের নিয়ে 3 মাস কাজ করেছিলাম 2020 সালে, পুলিশ হেডকোয়ার্টার একটা কাজ করে ফিল্ম বানিয়েছিলাম 59 মিনিটের, সেখানে সমস্ত তথ্যগুলো আমার দেওয়া ছিল। এগুলা দেখে আমি বুঝতে পারি যে আসলে তাদের বিষয়টা কি। এরকম কিন্তু তাদের একটা মানে বিষয় থাকে। যাই হোক, আমাদের কথা হচ্ছে যদি এই তথ্যগুলো আপনি নেন, আরো অনেক কিছু থাকে, এটা প্রধান তথ্য বা প্রধান আপডেট গুলো যদি সাথে রাখেন, আশা করি ইনশাল্লাহ আপনার কখনোই ঝামেলা হবে না।